নমস্কার, আমি প্রসূন আচার্য। আপনারা দেখছেন প্রসূন আচার্যা জার্নালিস্ট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আপনারা জানেন যে এখন ভোটের মরশুম, আর এক মাসের মধ্যেই প্রায় রাজ্যের কারা শাসন ক্ষমতায় থাকবে তা নির্ধারিত হয়ে যাবে। স্বাভাবিকভাবেই এই ভোট প্রক্রিয়ায় কোন আসনে কে জিততে পারেন বা হারতে পারেন সেটা নিয়ে আলোচনা হচ্ছে। সামগ্রিকভাবে আমি আমার নিজস্ব সোর্স অ্যাপ্লাই করে এবং আমি যতদূর খবর পাচ্ছি সেটা দিয়ে কি দাঁড়াচ্ছে সেই খবর আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। এবং রাজ্যের কেন্দ্রবিন্দুতে যে আসনগুলো রয়েছে তার মধ্যে অন্যতম দুটি আসন হচ্ছে ১ নম্বর ভবানীপুর, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। আরেকটি হচ্ছে নন্দীগ্রাম, যেখানে শুভেন্দু অধিকারী প্রার্থী হয়েছেন এবং তার দলের একজন পঞ্চায়েতের সদস্য পবিত্রকর তাকে ভাঙিয়ে এনে একেবারে ভোটের তালিকা ঘোষণার দিনকে অভিষেক ব্যানার্জি জয়েন করে তাকে ওখানে তৃণমূলের প্রার্থী করেছে। স্বাভাবিকভাবেই এমন করে একটা প্রচার হচ্ছে যে শুভেন্দু অধিকারী দুটো আসনেই জিতবেন কি, বা দুটো আসনেই হেরে যেতে পারেন কি। এমনভাবে প্রচার হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কি অত্যন্ত টাফ অবস্থার মধ্যে পড়েছেন, মানুষ জানতে চাইছে। এবং যে কারণে আগের একটি এপিসোডেও এই ব্যাপারে কিঞ্চিত আলোচনা করলেও আমার মনে হয়েছে একটু বিস্তারিত অবস্থা আপনাদের সামনে আজকে অন্তত তুলে ধরা উচিত, যাতে আপনারাও বুঝতে পারেন ঠিক কী প্রেক্ষাপটে এই দুটো কেন্দ্র এত গুরুত্বপূর্ণ হয়েছে এবং কিভাবে এই দুটো কেন্দ্রের ভোট সুইং করেছে, কত পার্সেন্টেজ, কিভাবে কি হয়েছে। আমি বিস্তারিত সেই আলোচনা আপনাদের সামনে তুলে ধরব। তার আগে বলি, অবশ্যই আপনারা যারা আমার এই চ্যানেলটি দেখছেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, না হলে কিন্তু আপনাদের সাথে প্রায় আড়ি হয়ে যাবে। তার সাথে বেল আইকনে ক্লিক করবেন যাতে ভিডিওটি আপলোড হলে আপনাদের কাছে এটি নোটিফিকেশান আসে। লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন, অবশ্যই লাইক করবেন, বন্ধুদের দেখতে বলবেন। কারণ আমার দীর্ঘদিনের সাংবাদিকতার যে জ্ঞান এবং এখনো পর্যন্ত মানুষের সাথে, পলিটিক্যাল পার্টি লিডারদের সাথে, মাটিতে সাধারণ মানুষের সাথে মিশে আমি যেটুখানি বুঝতে পারি বা পারছি, হয়তো অনেক ক্ষেত্রে আমার অ্যাসেসমেন্ট ভুল হতেও পারে, মানুষ মাত্রই ভুল হয়, সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এক এক করে আসব। আমার মনে হয় প্রথমেই আলোচনাটাকে যদি এইভাবে করি যে ভবানীপুর কেন্দ্রে কেন শুভেন্দু অধিকারী দাঁড়াতে গেলেন, তার কারণ কিছুটা আগের কয়েকটি এপিসোডে বলেছি, তাহলেও বলা দরকার যারা দেখছেন। শুভেন্দু অধিকারী নিজেই অমিত শাহর কাছে এই প্রস্তাবটা দিয়েছিলেন, কারণ তিনি পশ্চিমবঙ্গের বিজেপি নেতাদের মধ্যে সবার আগে এগিয়ে আছেন, চিফ মিনিস্টার ক্যান্ডিডেট হিসেবে তিনিই যোগ্য, এই বার্তা তিনি দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে তুলে ধরতে চেয়েছিলেন। এবং গত নির্বাচনে যেভাবে নন্দীগ্রামে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেন, তারপরে বিরোধী দলনেতা হন, ফলে তার যে সমস্ত পাপ বা অপকর্ম যা তিনি তৃণমূলে হয়ে করেছিলেন, বিজেপির ওয়াশিং মেশিনে পড়ে সেগুলো প্রায় সব ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। শুভেন্দু অধিকারীকে পাশে বসিয়ে নরেন্দ্র মোদী, অমিত শাহ তারা বিভিন্ন সভা করেন। অবশ্যই শ্রমিক ভট্টাচার্য থাকেন, কিছু ক্ষেত্রে সুকান্ত মজুমদারও থাকেন, কিন্তু শুভেন্দু অধিকারীকে অস্বীকার করার জায়গা নেই। সেই শুভেন্দু অধিকারীকে ভবানীপুরে লড়ার বার্তা দিয়ে বিজেপি এটা বোঝানোর চেষ্টা করেছে তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আসনটিকে একেবারেই হালকাভাবে নিচ্ছে না। এবং সেই সঙ্গে আমরা একইভাবে দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ও যত সহজে এর আগের বার ব্যাপারটা ভেবেছিলেন তার থেকে অনেক বেশি চাপের মধ্যে কিন্তু রয়েছেন। তিনি বারবার মিটিং করছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে কর্মী সভা করেছেন। তার আগে এসআইআর চলাকালীন তাদের যাতে এনুমারেশনে সবার নাম ওঠে সেই চেষ্টা করেছেন। এমনকি তার ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায় তিনিও গতকাল নেমে গেছেন, যে মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে ছবি তোলার জন্য আলাদা আলাদা বক্স তৈরি হয়েছে। প্রত্যেকটা ওয়ার্ডে এক একজন বিধায়ক শুধু নয়, মন্ত্রীদের আলাদা করে দায়িত্ব দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি কিন্তু তার কেন্দ্র নিয়ে চিন্তায় রয়েছে। উল্টো দিকে
তৃণমূলের অভ্যন্তরে অনেকেই বলছেন এবং আপনারা প্রচুর ভিডিও দেখতে পাবেন, নন্দীগ্রামেও শুভেন্দু অধিকারী অসম্ভব চাপে রয়েছেন। কারণ একদা দীর্ঘদিন তার সহযোগী, তার সঙ্গে থাকা, তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া এবং আরএসএস হিন্দুত্ববাদী সংগঠন করা পবিত্র কর, তাকে শেষ মোমেন্টে যে পবিত্র কর দলে নিয়ে, যে পবিত্র কর জেল খেটেছিলেন তৃণমূল কর্মী খুনের অভিযোগে 6 মাস, যে পবিত্র কর সম্প্রতি আরেকটি খুনের মামলাতেও প্রায় অভিযুক্ত অবস্থায় ছিলেন, তাকে অ্যারেস্ট করা হবে এইরকম একটা অবস্থা দাঁড়িয়েছিল। তিনি বোঝানোর চেষ্টা করছেন যে তাকে কেন্দ্র করে যে জমায়েত হচ্ছে এবং নন্দীগ্রামের একটি ব্লক থেকে তিনি যে লিড পাবেন এবং শুভেন্দু যে ব্লক থেকে লিড পায় সেটা যদি কমিয়ে দেওয়া যায় তাহলে শুভেন্দু অধিকারী হেরে যাবেন। শুভেন্দু অধিকারী প্রথমে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে 25,000 ভোটে হারাবো, সেখান থেকে তিনি নেমে এসছেন। এখন বলছেন তখন বলেছিলাম, এখন বলছি না, তবে হারাবো তো বটেই। আর পবিত্রবাবু একইভাবে বলে চলেছেন শুভেন্দু অধিকারীকে 30,000 ভোটে হারাবো। বাস্তবটা কোথায় দাঁড়িয়ে আছে একটু অপেক্ষা করুন, আমি আপনাদের বিস্তারিত বলবো। তার আগে বলি যে মুখ্যমন্ত্রী পদে থেকে মুখ্যমন্ত্রীরা হারেন না, সাধারণত হারেন না, কিন্তু এই রাজ্যেই আমরা গতবার মমতা বন্দ্যোপাধ্যায়কে হারতে দেখেছি। এই রাজ্যে 2011 সালে চিফ মিনিস্টার বুদ্ধদেব ভট্টাচার্যকে তার একদা স্বরাষ্ট্র সচিব, চিফ সেক্রেটারি, তারই আন্ডারে কাজ করতেন মনীশ গুপ্ত, যিনি ডান হাতে ঘড়ি পড়তেন বলে বুদ্ধবাবু জিজ্ঞেস করেছিলেন ডান হাতে ঘড়ি পড়েন কেন। যে মনীশ গুপ্ত যখন 21শে জুলাই গুলি চলেছিল তখন হোম সেক্রেটারি ছিলেন, সেই মনীশ গুপ্তর কাছে বুদ্ধদেব ভট্টাচার্যকে যাদবপুরে হেরে যেতে দেখেছি। আমরা সাম্প্রতিক অতীতে না দেখলেও অতীতে প্রফুল্ল সেনও এই রাজ্যে ভোটে হেরেছে। সুতরাং বাস্তব পরিস্থিতিটা যদি আপনারা মাথায় রাখেন তাহলে চিফ মিনিস্টাররা কিন্তু অনেক ক্ষেত্রেই প্রেসারে থাকেন। আমি অন্য রাজ্যেও কভার করতে গিয়ে বিভিন্ন ইলেকশনে দেখেছি মুখ্যমন্ত্রীরা কি ব্যাপক প্রেসারে থাকেন। জ্যোতিবাবু সাতগাছিয়া যেতেন না, কিন্তু তা সত্ত্বেও গোকুল বৈরাগী উতরে দিলেও তিনি চাপে থাকতেন। এইবার আপনারা যদি ভবানীপুরে কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রেশার এবছর একটু বেশি, কেন ফিরহাদ হাকিমকে, ববি হাকিমকে তার নিজের কেন্দ্র ছেড়ে তার ওয়ার্ডগুলোতে গিয়ে প্রচার করতে হয়েছে, কেন 8জন কাউন্সিলরই তৃণমূলের হওয়া সত্ত্বেও এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভাতৃবধূ কাজরি ওখানকার একজন অন্যতম কাউন্সিলর হওয়া সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন চাপে থাকতে হচ্ছে, তার অন্যতম কারণ হচ্ছে এবার যে SIR এবং তারপরে লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং এখনো অ্যাডজুডিকেশন প্রসেস কমপ্লিট হয়নি, এই প্রসেসের মাধ্যমে ভবানীপুরের ভোটারদের 20% বাদ পড়ে গেছে। ফলে আপনারা 2,16,000 থেকে যখন 50,000 ভোটার বাদ চলে যাবে তখন স্বাভাবিকভাবেই ভোটের নিরিখে কোন কোন ওয়ার্ড কিভাবে বাদ পড়ে যাচ্ছে ভোটার সেটা জাজ করা কঠিন হয়ে দাঁড়ায়। উল্টো দিকে ভবানীপুরের বাঙালি বনেদি পরিবারের পাশাপাশি বস্তি বা স্লাম এরিয়া রয়েছে একটা বড় অংশ গুজরাটি, একটা বড় অংশ মারোয়াড়ি, একটা বড় অংশ বিহারি ভোটার। এই গুজরাটি, মারোয়াড়ি, বিহারি ভোটারদের প্রাধান্য গত ইলেকশনের সময় থেকেই, বিশেষ করে এই ইলেকশনেও কিছুটা বিজেপির দিকে ঝুঁকে আছে। আর ভবানীপুরের যারা একটা বড় সেকশন পাঞ্জাবি ভোটার, তারা হয়তো শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই ভোট করবেন। এই রকম একটা পরিস্থিতিতে শুভেন্দু অধিকারী প্রতিদিন ভবানীপুরে ঘোরা আরম্ভ করেছেন এবং তিনি বলছেন আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দেব। দেখুন, এটা এমন একটা স্ট্র্যাটেজিক ব্যাপার, মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের 294টা কেন্দ্রে তিনি প্রার্থী ভার্চুয়ালি, এটা আমরা জানি। তিনি উত্তরবঙ্গ থেকে প্রচার শুরু করেছেন, প্রতিদিন একটা একটা জেলায় যাচ্ছেন, সেখান থেকে চলে এসে আমরা দেখলাম মানে রাঢ়বঙ্গে চলে গেছেন, সেখান থেকে কলকাতায় আসবেন, দলীয় সভা করছেন, অসম্ভব পরিশ্রম করছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় নেমেছেন। তা সত্ত্বেও ভবানীপুরের যে ডেমোগ্রাফিক চেঞ্জ এবং ভোটার তালিকায় বাদ যাওয়া, সেটা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুটা চাপে আছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় টার্গেট বেঁধে দিয়েছেন যে গতবারের থেকেও এবার জিততে হবে। কিন্তু সত্যি সত্যি কি সেটা সম্ভব? আমরা যদি 2021 সালের ভোটের রেজাল্ট দেখি, দেখুন SIR হওয়ার পরে ভোটার কমে গেছে এতটাই ভবানীপুরে
যে পার্সেন্টেজ অফ ভোটটা আমার মনে হয় বেশি গুরুত্বপূর্ণ। শোভনদেব চট্টোপাধ্যায় পেয়েছিলেন 57% ভোট, আর রুদ্রনীল ঘোষ তিনি পেয়েছিলেন 35% ভোট, 44,000। শোভনবাবু পেয়েছিলেন 73,000, আর কংগ্রেসের প্রার্থী পেয়েছিলেন মাত্র, মানে 2021-এ তিনি পেয়েছিলেন মাত্র 4% ভোট। বাই ইলেকশনে যখন মমতা বন্দ্যোপাধ্যায় পরে 6 মাসের মধ্যেই ভবানীপুরে দাঁড়ালেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটটা জাম করে গেল 57 থেকে 71,000, অর্থাৎ 14% ভোট জাম করলো। আর প্রিয়াঙ্কা টেবরিওয়াল দাঁড়িয়েছিলেন বিজেপির হয়ে, তার ভোট 22%-এ নেমে এলো, অর্থাৎ 13% ডাউন হলো। সিপিএমের শ্রীজীব বিশ্বাস যিনি এবারও দাঁড়িয়েছেন, তার ভোট 3.5%-এ নামলো, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যে 14% ভোটটা জাম করেছিল, সেই 14% ভোটটা ডাউন হলো। এই কারণে এটা ইম্পর্টেন্ট। 2016 সালের যদি আমরা ভোটের নিরিখ দেখি, যখন মমতা বন্দ্যোপাধ্যায় 2016 সালে আপনারা জানেন বাম কংগ্রেস জোট হয়েছিল, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে অত্যন্ত টাফ চ্যালেঞ্জে ফেলে দিয়েছিলেন দীপা দাসমুন্সী, প্রয়াত প্রিয়রঞ্জন দাসমুন্সীর স্ত্রী। কংগ্রেস বাম জোটের তিনি প্রার্থী ছিলেন। মমতা পেয়েছিলেন তখন 47%, দীপা দাসমুন্সী পেয়েছিলেন 30%, আর চন্দ্র বোস যিনি বিজেপির প্রার্থী তিনি পেয়েছিলেন 20% ভোট। যে চন্দ্র বোস এখন বলেছেন যে বিজেপি করে ভুল করেছি, যে চন্দ্র বোস ভার্চুয়ালি মমতার পাশে দাঁড়িয়েছিলেন, আমরা দেখেছি এই 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর গলায় মালা দেওয়ার জন্য। অর্থাৎ বিজেপির কিন্তু 20% ভোট 2016 সালেও ছিল, এবং 2024-এর যে লোকসভা নিরিখ সেটাতে যদি আমরা দেখি, একটা অদ্ভুত ফ্যাক্টর কিন্তু সেক্ষেত্রে কাজ করছে। এই লোকসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রে বিজেপির দেবশ্রী চৌধুরী তিনি পেয়েছিলেন 54,000, মালা রায় তিনি পেয়েছিলেন 62,000, অর্থাৎ ফারাক ছিল সির্ফ 8,000 ভোটের, আর সায়রা হালিম সিপিএম এর পেয়েছিলেন 14,000 ভোট। তাহলে একটা জিনিস খুব পরিষ্কার, যে তৃণমূলের ভোট মোটামুটি মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরিখে যদি আপনারা দেখেন, বা তাহলে সেটা 50% আশপাশে। শোভনদেব চট্টোপাধ্যায় 57, মমতা বন্দ্যোপাধ্যায় 47, 2016 বাই ইলেকশনে 71 হয়েছিল, কিন্তু বিজেপির ভোট একটা সাইজেবল রয়েছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু এই ভবানীপুর কেন্দ্র যে অবস্থা দাঁড়িয়েছে, বিশেষ করে এসআইআরে ভোট কমে যাওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর কিন্তু একটা চাপ অটোমেটিক রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কি হেরে যাবেন? না, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন 1 ভোট হলেও জিতব, এবং আমি এখনো পর্যন্ত যে 8টা ওয়ার্ডের থেকে যে সমীক্ষা করে ভার্চুয়ালি আইপ্যাকও বা একাধিক সমীক্ষা করছে, হপ্তাহে হপ্তাহে সমীক্ষা করছে, তাতে যা ফুটে আসছে, এবং বিজেপি তাদের আভ্যন্তরীণ সমীক্ষাতেও যে ফলাফল উঠে এসছে, তাতে একটা জিনিস খুব স্পষ্ট করে আমি আপনাদের বলি, ভবানীপুরে এই মুহূর্তে বিজেপি কিন্তু 30% কাছাকাছি ভোট নিয়ে দাঁড়িয়ে আছে। মিনিমাম বিজেপি 30 থেকে 35%-এর মতো বিজেপি ভোটে দাঁড়িয়ে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় সেইখানে 50%-এর কাছাকাছি ভোটে দাঁড়িয়ে আছে, অর্থাৎ প্রায় 15%-এর ভোটের গ্যাপ রয়েছে দুজনের মধ্যে। তাহলে শুভেন্দু অধিকারী কেন বলছেন হারিয়ে দেব? এটা একটা মনস্তাত্ত্বিক চাপ হচ্ছে। শুভেন্দু অধিকারী সেই চাপটা এমনভাবে দিতে পেরেছেন, যে ভিডিও নন্দীগ্রাম 2 থেকে এনে ভবানীপুরে রিটার্নিং অফিসার করা হয়েছিল সুরজিৎ রায়, ভার্চুয়ালি তিনি তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হলো তিনি শুভেন্দু অধিকারীর লোক। তিনি 2011 সালে WBCS অফিসার, তিনি কিন্তু শুভেন্দু অধিকারীর লোক নন। মাঝখানে তিনি দুর্গাপুর আসানসোল ট্রান্সফারে চলে গেছিলেন, আবার ভবানীপুরে যান। আমি যতদূর জানি তিনি বামপন্থী ঘরানার লোক, এবং তাকে এই কারণেই অত ট্রান্সফার করা হয়নি যে এর রেজাল্ট কি হবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন অন্ধকার না করতে পারে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা চাপ বিজেপি কিন্তু সৃষ্টি করতে পেরেছে, নো ডাউট অ্যাবাউট ইট। এবং দেখুন এই মার্জিনটা এতটাই কাছাকাছি, যেহেতু ঝপ করে 20% ভোটার বাদ চলে গেছে, এবং এই বছরে গুজরাটি এবং মারোয়াড়িদের ভোট এখনো পর্যন্ত এই এলাকায় ফ্যাক্টর, এবং বাঙালিদের মধ্যে মধ্যবিত্ত, উচ্চবর্ণ, উচ্চবিত্ত বাঙালি
মধ্যবিত্ত, উচ্চবিত্ত, উচ্চবর্ণের বাঙালি, মাইন্ডেড, যাদেরকে ভদ্রবিত্ত বলা যায়, অ্যাক্রস দ্য সেকশন, তাদের ইনক্লাইনেশন এবার ভোটে বিজেপির দিকে। এবং আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে সিপিএম এর ভোট, সেটা 2024, 2021, 2021-এর বাই ইলেকশন মোটামুটি হরে ধরে একই রকম রয়েছে। বিজেপি কিন্তু একটা সাইজেবল পার্সেন্টেজ অফ ভোট, প্রায় 35% ভোট সেক্ষেত্রে রয়েছে। সেক্ষেত্রে শুভেন্দু অধিকারীর ক্যারিসমায় এটা আরেকটু বাড়তে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভোট কমেছে, তাতে যদি সত্যি সত্যিই কিছু চেঞ্জ হয়, তাহলে তার ভোট আর নামতে পারে। তার মানে কি, শুভেন্দু অধিকারী এটা পরিষ্কার 25,000 ভোটে হারাবো যে বলেছেন, এটা বাজে কথা। বিজেপি নেতৃত্বও জানেন যে এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো প্রায় অসম্ভব। আমি এই কথাটা আজকে বলে রাখছি, আপনারা মিলিয়ে নেবেন। কিন্তু দেখুন, রাজনীতিতে কিছুই তো চূড়ান্ত বলা যায় না। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর একটা মনস্তাত্ত্বিক ভয়ঙ্কর চাপ হয়েছে। যেভাবে কাউন্সিলররা নেমেছেন, যেভাবে ফটো উইথ ইয়োর কার্তিক ব্যানার্জিকে নামতে হয়েছে, বিধায়কের সঙ্গে ছবি তোলার জন্য বক্স করা হচ্ছে, প্রত্যেকটা ওয়ার্ডের কাউন্সিলররা বাড়ি বাড়ি যাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিচে নামতে বলা হয়েছে, এবং সমস্ত কিছু নামিয়ে দেওয়া হয়েছে পুরো সংগঠনগতভাবে। সুতরাং একটা প্যানিক রিয়াকশন তো তৃণমূল শিবিরে কিছুটা রয়েইছে। বিশেষ করে ঘরপোড়া গরু মমতা বন্দ্যোপাধ্যায় গতবার যখন নন্দীগ্রামে গিয়ে হেরে গেছিলেন, তা সত্ত্বেও ভবানীপুর তার হোম গ্রাউন্ড, তিনি ভবানীপুরকে হাতের তালুর মতো চেনেন। ওই ভবানীপুরের হাজরাতেই তার মাথায় লালু আলমের লাঠি পড়েছিল। আমি আমার দীর্ঘ সাংবাদিকতা জীবনে বলতে পারি যে ভবানীপুর কখনো কোনো অবস্থাতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে বিমুখ করেনি। এমনকি 2004 সালে যখন রাজ্যে একমাত্র একটি লোকসভা আসন তৃণমূল জিতেছিল, তখনও কিন্তু বিপুলভাবে ভবানীপুর এলাকা মমতা ব্যানার্জির পাশে ছিল। সুতরাং এইবারও ভবানীপুর মমতা ব্যানার্জি জিতবেন, কিন্তু শুভেন্দু অধিকারী তাকে একটা ধাক্কা মারার জায়গায় কিন্তু কন্টিনিউয়াস, এটা কিন্তু চলতেই থাকবে। এবং শুভেন্দু অধিকারী যে বলছেন আমি ভবানীপুর নন্দীগ্রাম যাতায়াত করব, তো এই অদ্ভুত আমি দেখতে পাচ্ছি কোথায় একটা দলীয় অফিস করবে, সেখানে পুরসভা নোটিশ দিচ্ছে বেআইনি। কেন? করতে দিক। এটা তো এমন নয় যে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যাবেন, এমনও নয় যে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নে কাজ করেননি। যদিও ববিয়া কিংকে শুনতে হচ্ছে জল জমে না, স্লাম এরিয়া আছে, সমস্যা আছে, পুরনো এলাকা, অনেক ডিস্টার্ব আছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইদের সম্পর্কে ভবানীপুর এলাকায় নানা রকম অভিযোগও আছে, যেটা হুইচ ইজ ফ্যাক্ট অলসো। সুতরাং সব মিলিয়ে ভবানীপুর কেন্দ্র কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তায় রেখেছে। চিন্তাটা এই কারণে নয়, হেরে যাওয়ার চিন্তা না, ভোটের পার্সেন্টেজ কত হবে, মার্জিন কত হবে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও জানেন যে বিপুল মার্জিনে তিনি গত বাই ইলেকশনে জিতেছিলেন। 85,000 ভোট পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর 26,000 ভোট পেয়েছিলেন প্রিয়াঙ্কা টেবরিওয়াল। অর্থাৎ সাকুল্যে আপনারা যদি দেখেন প্রায় 59,000 ভোটের ব্যবধান ছিল। সেই ব্যবধান তো কখনোই হবে না, সেই ব্যবধান অনেক কম হবে। ভোটের পার্সেন্টেজে ক্লোজ কন্টেস্ট হবে। দীপা দাসমুন্সির সাথেও কন্টেস্ট ক্লোজ হয়েছিল, কিন্তু শুভেন্দু অধিকারী দাঁড়ানোয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে এইবার কন্টেস্ট ক্লোজ হবে, এবং তাকে ভবানীপুরে নামতে হবে, প্রচার করতে হবে। এই অবস্থায় কিন্তু বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়কে এনে ফেলেছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন, সেটা 5,000 হোক, 500 হোক, 15,000 হোক, বা সেই ভোটে কিন্তু উনি জিতবেন, এখনো বলে দেওয়া যায়। কিন্তু আমরা এই সমীক্ষা চালাতে থাকবো, আমার কাছে যেরকম ফিডব্যাক আছে সেটা নিয়ে আলোচনা করব। এইবার আছে ভেরি ইম্পর্টেন্ট নন্দীগ্রাম। নন্দীগ্রামের আমরা যদি ইলেকশনের রেজাল্টগুলো পরপর দেখি, দেখুন শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে 2009, 2014 দুটো লোকসভা, 2016, 2019-এর, 2021-এর, 2024-এর নন্দীগ্রামটা কিন্তু শুভেন্দু অধিকারী বারবার ফিরোজা বিবিকে জেতাতেন, নিজে জিতেছেন, নিজে লিড দিতেন। নন্দীগ্রামকে শুভেন্দু অধিকারী চেনেন না, এটা যদি বলা হয় তাহলে কিন্তু ভুল বলা হবে। যে কারণে চিফ মিনিস্টার থাকা অবস্থাতেও মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি সামান্য ভোটের ব্যবধানে হলেও গতবার হারিয়ে দিতে পেরেছেন। দেখুন, আলো বন্ধ করে হারিয়ে দেওয়া হয়েছে না হয়েছে এগুলো তো বিতর্কের, কিন্তু চিফ মিনিস্টার হেরেছিলেন। 2021 সালের ভোটের রেজাল্ট কি ছিল? শুভেন্দু 1,10,000
764, 48.49% ভোট। মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছিলেন 1,08,808টি ভোট, 47.64% ভোট, 1%-এরও কম ভোটের ব্যবধান ছিল। সিপিএম এর মীনাক্ষী পেয়েছিলেন 6,200 ভোট, 2.7%। মীনাক্ষী, ক্যাপ্টেন মীনাক্ষী, আই এম সরি টু সে, আপনি তখন আপনাকে অনেকে তুলে ধরেছিল, আমি বলেছিলাম মীনাক্ষী কিছু করতে পারবেন না এবং পারেন। 2016 সালে যখন শুভেন্দু অধিকারী তৃণমূলে এবং ভোটে দাঁড়ালেন নন্দীগ্রামে, তাকে মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রী করবেন এবং আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দুকে তারপরেই সবচেয়ে বেশি দপ্তর ছিলেন, প্রায় 5-6টি দপ্তরে তিনি মন্ত্রী ছিলেন। তিনি মালদা মুর্শিদাবাদ জেলার ইনচার্জ ছিলেন। সেইখানে শুভেন্দু অধিকারী পেয়েছিলেন 67% ভোট, 67%, আর সিপিআই পেয়েছিল 26% ভোট, বিজেপি পেয়েছিল মাত্র 5% ভোট। শুভেন্দু অধিকারী, এইবার যদি আমরা এটাকে ইন টার্মস অফ 2024-এর লোকসভা ইলেকশনে দেখি, শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন মাত্র 2000-এর কাছাকাছি ভোটের ব্যবধানে। লোকসভা ভোটে বিজেপি প্রার্থীর লিড ছিল 8,000 সামথিং, 8,000, এইটা মাথায় রাখুন, 8,000 সামথিং। এইবারে তাহলে কেন নন্দীগ্রামের এই পবিত্রকরকে এনে তৃণমূল বলছে আমরা বাজিমাত করে দেব? আসলে নন্দীগ্রামের 1 নম্বর এবং 2 নম্বর এই দুটো যে পঞ্চায়েত সমিতি ব্লক রয়েছে, তার কম্পোজিশনটা আপনাকে মাথায় রাখতে হবে। নন্দীগ্রাম 1, তাতে হিন্দুদের সংখ্যা বেশি, মুসলিমদের সংখ্যা বেশি, সেখানে তৃণমূল লিড পায়, গতবারও পেয়েছে, এবারও পেয়েছে। নন্দীগ্রাম 2, ইন্টারেস্টিং, সেখানে বিজেপি লিড পায়, সেটা হিন্দুদের সংখ্যা বেশি। শুভেন্দু অধিকারীর আয় হচ্ছে নন্দীগ্রাম 2, এবারের নজরও হচ্ছে নন্দীগ্রাম 1। কারণ হচ্ছে এবার ওই নন্দীগ্রাম 2-র বোয়ালি 1 এবং 2 দুটো জিপি, তার একটা জিপির সদস্য হচ্ছেন এই পবিত্রকর, যিনি শুভেন্দু অধিকারীর সাথেই দল বদলেছিলেন, তৃণমূল থেকে বিজেপি হয়েছিলেন, তারপর পঞ্চায়েতে যেতেন, তারপর তাকে খুনের অভিযোগে, আপনারা জানেন তিনি জেল খেটেছিলেন তৃণমূল কর্মীর খুনের অভিযোগে 6 মাস। তারপরে সম্প্রতি আরেকটিও খুনের ঘটনা ঘটে একজন ভেড়ি মালিকের, এবং সেটা নিয়ে প্রচুর অভিযোগ ওঠে, তাকে ধরা হবে এরকম একটা অবস্থায় ছিল, এবং তিনি একাধিক ক্ষেত্রে যোগাযোগ রক্ষা করছিলেন তৃণমূলের নেতৃত্বের সাথে বা আইপ্যাকের সাথে, যেটা জানাজানি হয়ে গেছিল বিজেপির নেতৃত্বের, এবং প্রায় মার খেতে খেতে তিনি বেঁচেছিলেন বিজেপির একটা কর্মী সভায় সম্প্রতি, যেখানে শুভেন্দু অধিকারী তাকে বাঁচিয়েছিলেন। এইবার যদি আমি দেখি যে নন্দীগ্রাম 1, যেখান থেকে তৃণমূল লিড পাওয়ার কথা ভাবছে, বা যেখান থেকে গতবারও মমতা বন্দ্যোপাধ্যায় লিড পেয়েছিলেন, সেখানে 15টা আপনার গ্রাম পঞ্চায়েত আছে, 37টা বিজেপির আর 23টা সিপিএমের, আর পঞ্চায়েতের দখলদারি আছে 15টা বিজেপির, 15টা তৃণমূলের। টসে বিজেপি এগিয়ে আছে, অর্থাৎ সেই ক্ষেত্রেও কিন্তু টসে বিজেপি এগিয়ে আছে। আর নন্দীগ্রাম 2-তে 13টার মধ্যে 8টাতে এগিয়ে আছে বিজেপি, অর্থাৎ গ্রাউন্ড রিয়েলিটি কিন্তু শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নয়, শুভেন্দু অধিকারীর পক্ষে। ঠিক যেভাবে কর্পোরেশন ইলেকশনের 8টা ওয়ার্ড ভবানীপুরের গ্রাউন্ড রিয়েলিটি মমতার ফেভারে, সেরকম নন্দীগ্রামের গ্রাউন্ড রিয়েলিটি কিন্তু শুভেন্দু অধিকারীর পক্ষে। তাহলে কেন এই পবিত্রকরকে নিয়ে আইপ্যাক এত উচ্ছ্বসিত, পবিত্রকরকে নিয়ে অভিষেক ব্যানার্জি এত উচ্ছ্বসিত, পবিত্রকরকে নিয়ে কেন তৃণমূল নেতৃত্ব ভাবছে যে শুভেন্দু অধিকারীকে ধাক্কা মারা যাবে? তার কারণ হচ্ছে পবিত্রকর একটা হিন্দুত্ববাদী সংগঠনের সাথে যুক্ত ছিলেন। উনি মনে করছেন যে হিন্দুদের একটা অংশ এই নন্দীগ্রাম 2-এর যে অংশে বিজেপি লিড পায়, সেই অংশ থেকে আমি হিন্দু ভোট শুভেন্দুর কিছু ভাঙাতে পারবো, আর নন্দীগ্রাম 1 নম্বরে যেখানে মুসলিম অধ্যুষিত, সেইখান থেকে আমি লিড পাবো, পেলে শুভেন্দু অধিকারী টাফ কন্টেস্টে পড়ে যাবে। এইখানেই একটা অদ্ভুতভাবে কাঁটা বিধিয়ে দিয়েছে বেলুন পাঞ্চারের মতো করে আইএসএফ এর প্রার্থী মৌলানা মোহাম্মদ মিরাজ। প্র্যাকটিক্যালি এই যে প্রার্থী আইএসএফ এর এই প্রার্থী শুভেন্দুর এখন ট্রাম্প কার্ড হয়ে দাঁড়িয়েছে। তার কারণ হচ্ছে নন্দীগ্রামে প্রচুর মাদ্রাসা আছে,
প্রচুর এতিমখানা আছে। আমি নিজে গিয়ে দেখেছি নন্দীগ্রামের যে মুসলিম অধ্যুষিত বিভিন্ন জায়গা, তার ক্যারেক্টার অনেকটাই ভাঙড়ের সাথে মেলে। এটা এখন না, নন্দীগ্রাম যখন আন্দোলন হতো আমি রেগুলার গেছি, নন্দীগ্রামের ওখানকার ক্যারেক্টার, মুসলিমদের ক্যারেক্টার অনেকটাই আপনার ভাঙড়ের সাথে মেলে। এবং এই মৌলানা মোহাম্মদ মিরাজ, যাকে মাস্টার বলে সবাই ডাকছে, খুব সুকৌশলে নওশাদ সিদ্দিকী তাকে ওখানে প্রার্থী করে দিয়েছে। সেই প্রার্থী করার ফলটা কি দাঁড়ালো? সিপিএম এর আগে ওখানে ভোট পায়নি, লাস্ট ইলেকশনেও সিপিএম এর সেভাবে কিছু ছিল না, সিপিআই পার্টি উঠে যাওয়ার, ইলিয়াস তো মারাই গেছেন আপনারা জানেন, সিপিএম এরও কিছু ভোট নেই। কিন্তু আইএসএফ দাঁড়ানোতে যেটা হয়েছে, মুসলিমদের একটা সেকশন, সেটা 5,000 হতে পারে, 10,000 হতে পারে, 15,000 হতে পারে, আমি সুনির্দিষ্টভাবে বলতে পারবো না, কিন্তু মুসলিমদের একটা সেকশন, যেহেতু নওশাদ সিদ্দিকীর ওইদিকে যাওয়াতে বিপুল পরিমাণে ভিড়ও হয়েছিল এবং তাদের যে মিছিল তাতে লোক আকর্ষণ করছে, তাহলে মুসলিম ভোট এই যে স্প্লিট হবে নন্দীগ্রাম ওয়ানে, এইটা কিন্তু একেবারে স্পষ্ট। নন্দীগ্রাম ওয়ানে যদি মুসলিম প্রার্থী এইরকম, আইএসএফ এর গতবার তো ছিল না, আইএসএফ এর প্রার্থী ছিল না, গতবার ছিল মীনাক্ষী মুখার্জি। তো মুসলিমদের যারা রয়েছেন তারা একতরফা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট করেছিলেন, কিন্তু এইবার আইএসএফ এর প্রার্থী যে মুহূর্তে মুসলিম ভোট কাটতে শুরু করবে, যেটাই কাটবেন সেইটা শুভেন্দু অধিকারী ফেভারে যাবে। তা সত্ত্বেও শুভেন্দু অধিকারী কি একেবারে নিশ্চিন্ত নন? তার কারণ হচ্ছে তার হিন্দু ভোটের একটা পার্সেন্টেজে কিন্তু ওই পবিত্র কর, আমি ব্যক্তিগতভাবে হয়তো এই ধরনের হিন্দুত্ববাদীদের দলবদল করে নিয়ে ভোটে দান করানোর বিরুদ্ধে হতে পারি, কিন্তু বেশ লাস্ট 3-4 মাস ধরে যোগাযোগ রাখার পর আইপ্যাক এবং অভিষেক ব্যানার্জির দপ্তর তাকে খুঁজে পেতে বার করে যে তিনিই নাকি শুভেন্দু অধিকারী পরিবর্তন হিসেবে ভোট কাটতে পারবেন। যদিও বোয়ালের 2টো গ্রাম পঞ্চায়েতের একটার তিনি সদস্য, এবং যে কথাটা খুব ফান্ডামেন্টালি উঠেছে, উনি যদি নীতিনৈতিকতা ধারেন তাহলে উনি পদত্যাগ করে কেন গ্রাম পঞ্চায়েতের সিটটা ছেড়ে দিচ্ছেন? ওনার বক্তব্য হাতে লোকজন থাকবে, হ্যাঁ ঠিকই, হাতে লোকজন নিয়ে তিনি ঘুরছেন, সবাই কিছু লোক হচ্ছে, সেক্ষেত্রে তৃণমূলের লোক হচ্ছে, কিন্তু বিজেপির থেকে ভোট ভাঙাতে হবে যদি শুভেন্দু অধিকারীকে হারানো যায়। লাস্ট লোকসভা ভোটের হিসেবে 8,000, এইবার যদি মুসলিম ভোট ইন্ট্যাক্ট রেখে পবিত্র কর হিন্দু ভোট কাটতে পারেন, শুভেন্দুর টাফ সিট। আবার আইএসএফ দাঁড়িয়ে গেছে, তারা যদি মুসলিম ভোট কাটে তাহলে শুভেন্দুর লাভ। পরিশেষে তাহলে কি দাঁড়ালো? নন্দীগ্রামে শুভেন্দু চাপে আছেন, কিন্তু নন্দীগ্রাম থেকে কি শুভেন্দু হেরে যাবেন? কখনোই নয়। এখনো পর্যন্ত অ্যাজ অন টুডে আমি যা রিপোর্ট নন্দীগ্রামের গ্রাউন্ড থেকে যা সংগ্রহ করেছি, তাতে নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারী হেরে যাওয়ার সম্ভাবনা যথেষ্ট কম। ঠিক যে কারণে ভবানীপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হারার চান্স কম, ঠিক সেই কারণেই নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারীর হারার চান্স কম। আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে দুটো মেন ফোকাসের যে কেন্দ্রবিন্দু নন্দীগ্রাম গ্রামীণ এলাকা, যেটাকে কেন্দ্র করে একসময় রাজ্য রাজনীতি উত্তাল হয়েছিল, আর একটা একেবারে মমতার খাসতালু, তার নিজের পাড়া ভবানীপুর। এই দুটো কেন্দ্রের কি অবস্থান, একটা হাতের তালুর মতো চেনেন শুভেন্দু অধিকারী, আর একটা হাতের তালুর মতো চেনেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুজনেই সম্ভবত তাদের জেতা দুটো সিট হয়তো এইবার ভোটে রিটেন করবেন, এখনো পর্যন্ত সেইটাই মনে হচ্ছে। আপনারা যারা প্রসূন আচারিয়া জার্নালিস্ট চ্যানেল দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার লাইক করবেন, কমেন্ট করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে। নমস্কার।